আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তাহমিনা দাওয়ান, জেনেসিস পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা এমআরসিওজির একটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু খুব ছোট একটা মডিউল, যেখান থেকে কোশ্চেন আসে, রিপিটেডলি আসে, এমন একটা মডিউল নিয়ে কথা বলবো। আর মডিউলটা হচ্ছে গিয়ে আর্লি প্রেগন্যান্সি কেয়ার মডিউল। এই মডিউলটা থেকে সবসময়ই কোশ্চেন আসে এবং আসবেই। আর যে কোশ্চেনগুলো আসে সাধারণত রিপিটেড আসে। আমাদের যেটা করতে হবে, এই মডিউলটা না কিছুটা ম্যাথমেটিক্যাল, ম্যাথের মতো। আহ, আমরা যদি পড়ি তাহলে এখান থেকে আমরা কোশ্চেনগুলো আনসার করতে পারবো। তো আমরা শুরু করি। ফ্লাইট চেঞ্জ। ফ্লাইট চেঞ্জ। এটা দিয়ে আর উপরে যাবো কি বলবো? আচ্ছা। তো এই মডেল থেকে যেই টপিকগুলো আমাদেরকে কভার করতে হবে সেগুলো হচ্ছে, আমি টপিকগুলো একটু সামারাইজ করেছি। হাইপার ইমেসিস গ্র্যাভিডেরাম, মোলার প্রেগনেন্সি। মোলার প্রেগনেন্সির আন্ডারে আসবে হচ্ছে গিয়ে অল কাইন্ড অফ জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ, পার্শিয়াল মোল, কমপ্লিট মোল, কোরিওকার্সিনোমা, এই তিনটা মেইনলি আসবে। এছাড়াও প্লাসেন্টাল সাইট ট্রোফোব্লাস্টিক ডিজিজ, টিউমার যেটা, এগুলোও আসবে কিছুটা। একটোপিক প্রেগনেন্সি আসবে, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সির সব যতগুলো ভ্যারাইটি আছে, যেখানে যেখানে একটোপিক প্রেগনেন্সি হতে পারে, সবগুলো এখানে আসবে। ভেরিয়াস টাইপস অফ মিসক্যারেজেস আসবে, যার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে দুইটা, মিসড মিসক্যারেজ আর একটা হচ্ছে রিকারেন্ট প্রেগনেন্সি লস। এরপরে আসবে প্রেগনেন্সি অফ আননোন লোকেশন। এরপরে আসবে হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, যেগুলো অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমটা সাধারণত আসবে হচ্ছে রিকারেন্ট প্রেগনেন্সি লসের সাথে, অথবা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম থেকে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে গিয়ে ভিটি রিস্ক অ্যাসেসমেন্ট। এই দুই লাইনেই সাধারণত অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম থেকে কোশ্চেন আসে। আমরা কিছু কোশ্চেন পড়ব যেগুলো রিপিটেড রিকলে আসে, এবং এই কোশ্চেন থেকে আমরা ইন সামারি, আমরা এই টপিক থেকে সবকিছু আজকে বলবো না, কিছু কোশ্চেন পড়বো এবং এই কোশ্চেনগুলোর এক্সপ্লেনেশন পড়বো। আর ইন সামারি যা পড়তে হবে ওভারঅল এই টপিকগুলো থেকে, সেটা সম্পর্কে বলবো। কোশ্চেন নাম্বার 1: A 29 years old woman comes to you with 5 weeks amenorrhea, mild abdominal cramp, pelvic scan show 2 centimeter inhomogeneous mass in left adnexia and empty uterus. Urine PT positive, serum beta HCG level 2000 international unit per liter. She is hemodynamically stable otherwise. What will be her most appropriate management? এখানে 5টা অপশন দেয়া আছে। আচ্ছা, ক্লাসে কি আর কেউ আছে এখানে? হ্যালো? আচ্ছা, এখানে 5টা অপশন দেওয়া আছে: ল্যাপারোস্কোপিক সালফিঙ্গোটমি, ল্যাপারোস্কোপিক সালফিঙ্গেক্টমি, সিস্টেমিক মিথোট্রিক্সেট, রিপিট বিটা সিজি 48 আওয়ার, রিপিট স্ক্যান ইন 1 উইকস। তাহলে আমাদেরকে প্রথমে আসলে সিনারিওটা থেকে ডায়াগনোসিসে পৌঁছাতে হবে, যে একটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের ফিমেল 5 উইকসের অ্যামেনোরিয়া নিয়ে আসছে, যার ইউরিন পিটি পজিটিভ। তার মানে আমরা কি বুঝলাম? সে প্রেগনেন্ট। এরপর আমরা একটা পেলভিক স্ক্যান করলাম, যেটা একটা 2 সেন্টিমিটার ইনহোমোজেনাস মাস বলছে লেফট অ্যাডেনেক সাথে। অ্যাডেনেক সাথে ইনহোমোজেনাস মাস বলতে আমরা সাধারণত চোখ বন্ধ করে বুঝে যাই এটা একটা একটোপিক প্রেগনেন্সি, মোস্ট প্রবাবলি টিউবাল একটোপিক প্রেগনেন্সি। এছাড়া হতে পারে এটা একটা ওভারিয়ান একটোপিক প্রেগনেন্সি। বিটা ইসিজি লেভেল বলে দিছে, যেটা 2000 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, হিমোডায়নামিক্যালি স্টেবল বলে দিছে পেশেন্ট। তার মানে এটা একটা একটোপিক প্রেগনেন্সি। এখন একটোপিক প্রেগনেন্সির এখানে 5টা অ্যান্সার দেওয়া আছে। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট অপশন? 5টা অপশনের মধ্যে এখানে আমাদের কাছে প্রথমে মনে হচ্ছে, আমরা জানি একটোপিক প্রেগনেন্সির 3 ধরনের ম্যানেজমেন্ট হয়: এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট।
এখান থেকে আমরা যদি পড়ি তাহলে ম্যানেজমেন্টগুলোতে আমরা ক্রাইটেরিয়াগুলো কি কি হয় সাধারণত ম্যানেজমেন্টে, এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টে আমরা জানি একটোপিকে যদি নন ভায়াবল প্রেগনেন্সি হয় তাহলে হবে। এখানে কোনো ভায়াবিলিটির কথা কিছুই বলে নাই, শুধু একটা ইনহোমোজেনাস মাসের কথা বলেছে। বিটাইসিজি লেভেল ক্লিয়ারলি 2000 বলা আছে, লেস দেন 5000 হলে আমরা করতে পারি মেডিকেল ম্যানেজমেন্ট। তার মানে আমাদের একটা অপশন মাথায় প্রথমেই চলে আসে, যেটা মেডিকেল ম্যানেজমেন্ট, সিস্টেমিক মিথোট্রিক্সেট। এবং এখানেই আমরা ভুলটা করি, আমরা পরীক্ষায় এরকম কোশ্চেন পেলে প্রথমেই অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্টে সিস্টেমিক মেথোট্রিক্সের দিয়ে দেই, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট এটা হবে না। তাহলে পেশেন্টের অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট কি হবে? এখানে ক্লিয়ারলি বলে দেয় নাই যে পেশেন্টের এটা একটোপিক, একটা ইনহোমোজেনাস মাস বলে দিছে। এই জায়গায় যদি ইনহোমোজেনাস মাস না বলে বলতো যে রিং অফ ফায়ার অথবা ফিটাল পোল ইনহোমোজেনাস মাস ইন হোয়ার জেস্টেশনাল স্যাক অর ফিটাল পোল ভিজিবল, এই কয়টা পয়েন্টের মধ্যে যদি একটা বলতো তাহলে এটা হতো কি ডেফিনিট একটোপিক প্রেগনেন্সি। কিন্তু এই সিনারিও আসলে যে একটা ইনহোমোজেনাস মাস উইথ রেস্ট বিটা ইসিজি, তাহলে এটা হবে সাসপেক্টেড একটোপিক প্রেগনেন্সি। যখন আমরা ডেফিনিট একটোপিক প্রেগনেন্সি ডায়াগনোসিস করব তখন ম্যানেজমেন্ট হবে মেডিকেল ম্যানেজমেন্ট, এই সিনারিওতে সিস্টেমিক মিথোট্রিক্সেট। কিন্তু যখন আমাদেরকে ইনহোমোজেনাস মাস শুধু বলে দিবে উইথ পিটি পজিটিভ উইথ বিটা সিজি উইদিন দ্য লেভেল অফ মেডিকেল ম্যানেজমেন্ট, আমাদের ফার্স্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট আসবে রিপিট বিটা সিজি 48 এই জিনিসটা আমাদেরকে খুব মনে রাখতে হবে যে আমরা দেখতে হবে যে ওরা লেভেল দিয়ে দিবে খুব চালাকি করে মেডিকেল ম্যানেজমেন্টের, কিন্তু ওরা কোনো ডেফিনিট ডায়াগনোসিস দিবে না। ডেফিনিট ডায়াগনোসিস বলতে কি রিং অফ ফায়ার অথবা ফিটাল পোল অথবা জেস্টেশনাল স্যাক, এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি বলে তাহলে ম্যানেজমেন্ট হবে সিস্টেমিক মিথোট্রিক্সের। আর যদি মেডিকেল ম্যানেজমেন্টের লেভেলের বিটাই সিজি দিয়ে শুধুমাত্র ইনহোমোজেনাস মাস দিয়ে দেয়, পিটি পজিটিভ দিয়ে দেয়, তাহলে আমাদের ম্যানেজমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে রিপিট বিটা এসসিজি ইন 48 আওয়ার। আমি আশা করি ডেফিনিট একটোপিক আর সাসপেক্টেড একটোপিকের এই যে একটা খুব কাছাকাছি পার্থক্য, এবং কোশ্চেনগুলো এখন এই ধরনেরই হয়, একদম ক্লিন কাট কোশ্চেন না দিয়ে এই ধরনের কোশ্চেন দেয় যেটা উত্তর দেখে আমাদের মনে হয় আমরা তো ঠিক দাগায় দিয়ে আসছি। 2000 বিটাইসিজি, মোর দেন 1500, একটা ইনহোমোজেনাস মাস আছে, 5 উইকস অ্যামেনোরিয়া আছে, পিটি পজিটিভ আছে, তাহলে তো এটা মেডিকেল ম্যানেজমেন্টই হবে। কিন্তু পার্থক্যটা ঠিক এই জায়গাতেই হয়ে যায়। এরপর আসি পরের কোশ্চেনটাতে। A 32-year-old woman with a pregnancy of unknown location has beta HCG 1200 international unit per liter that decreases to 520 international unit per liter after 48 hours. She is clinically well and no pain. তার মানে হিমোডাইনামিক্যালি স্টেবল একটা পেশেন্ট যার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, কিন্তু জানা যায় নাই যে প্রেগনেন্সিটা কোথায় আছে। তার মানে এটা প্রেগনেন্সি অফ আননোন লোকেশনের একটা কেস সিনারিও। প্রেগনেন্সি অফ আননোন লোকেশন থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে, একটা বেশিও আসতে পারে, ইএমকিউ আসতে পারে। তো আমাদেরকে জানতে হবে আসলে প্রেগনেন্সি অফ আননোন লোকেশনটা কি জিনিস। প্রেগনেন্সি অফ আননোন লোকেশন কি জিনিস? এটা হচ্ছে কি একটা প্রেগনেন্সি থাকবে, রেস্ট বিটাই সিজি, পেশেন্ট কেমন আসবে 5 উইক, 6 উইক, 7 উইক, এর বেশি সাধারণত আসে না। সর্বোচ্চ 9 উইক পর্যন্ত আসলেও আসতে পারে, তবে 5, 6, 7 উইকের একজন প্রেগনেন্ট লেডি আসবে যার রেস্ট বিটাই সিজি লেভেল দেয়া থাকবে, যার একটা স্ক্যানের রিপোর্ট দেয়া থাকবে যেটার ডায়াগনোসিস থাকবে ইনকনক্লুসিভ অথবা নো প্রেগনেন্সি ফাউন্ড। যদি এরকম দেয় তখন আমরা বুঝে যাব কোশ্চেনটা আসছে প্রেগনেন্সি অফ আননোন লোকেশন। কোশ্চেন কোন টপিক থেকে আসছে এটা যদি আমরা প্রথমে বুঝে যাই তাহলে কিন্তু অ্যান্সার বের করতে আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। তাহলে স্ক্যানের রিপোর্টে অবশ্যই দিয়ে দিবে ইনকনক্লুসিভ অথবা নো ইউটেরাস এমটি, এরকম একটা স্ক্যান দিয়ে দিবে, এবং সাইডেও কোনো কিছু থাকবে না, আশেপাশে কোথাও কিছু থাকবে না, যেমন আগেরটাতে বলে দিছে ইনহোমোজেনাস মাস। তবে প্রেগনেন্সি অফ আননোন লোকেশনে একটা জিনিস দিতে পারে যে একটা সিস্ট, অ্যাডেনের সাথে একটা সিস্ট, নো কালেকশন এট দ্য পাউচ অফ ডগলাস, এরকম একটা দিয়ে দিতে পারে, যেটা দেখে আমাদের মনে হতে পারে এটা একটোপিক প্রেগনেন্সি। কিন্তু আসলে না, যদি একটোপিক প্রেগনেন্সি থেকে কোশ্চেন আসে তখন সাধারণত পুরা সিনারিওটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আরেকটা যেটা দেয় প্রেগনেন্সি অফ আননোন লোকেশনে, সাধারণত ওরা দুইটা বিটাইসিজি লেভেল দেয়, একটা বিটাইসিজি 0 আওয়ারে, আরেকটা বিটাইসিজি 48 আওয়ারে। এবং এই দুইটা বিটাইসিজি সাধারণত
ফলিং প্যাটার্ন থাকে অথবা রাইজিং প্যাটার্ন থাকে। এটা দেখে আমরা বুঝবো যে কোশ্চেনটা আসছে প্রেগনেন্সি অফ আননোন লোকেশন থেকে। এখন প্রেগনেন্সি অফ আননোন লোকেশনের তিনটা পসিবল ডায়াগনোসিস হতে পারে। আমি এখন কোনো আল্ট্রাসোনোগ্রাফিতে পাইনি, ইউটেরাস এমটি পেয়েছি, কোথাও কোনো বেবি আমি আইডেন্টিফাই করতে পারিনি পুরা স্ক্যানে, কোথাও কোনো, না ইউটেরাসের ভিতরে না ইউটেরাসের বাইরে না অ্যাবডোমেনের কোথাও আমি কোনো বেবি আইডেন্টিফাই করতে পারিনি, কিন্তু আমার কাছে বিটাইসিজি লেভেল আছে যেটা বেশি। তাহলে এটা তিন ধরনের পসিবল ডায়াগনোসিস হতে পারে। একটা, ভেরি আর্লি স্টেজ অফ ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি, একদম খুবই আর্লি স্টেজ যে কারণে কোথাও আমি কোনো স্যাক দেখতে পাচ্ছি না, এটা একটা পসিবল ডায়াগনোসিস। আরেকটা পসিবল ডায়াগনোসিস হতে পারে আর্লি প্রেগনেন্সি লস, এটা একটা পসিবল ডায়াগনোসিস। আরেকটা পসিবল ডায়াগনোসিস হতে পারে একটোপিক প্রেগনেন্সি। এই তিনটাই ডায়াগনোসিস প্রেগনেন্সি অফ আননোন লোকেশনের পসিবল ডায়াগনোসিস। এখন আমি কিভাবে বুঝবো কোনটা? বিটা এসিজি লেভেল 0 আওয়ার আর 48 আওয়ারের বিটা এসিজি লেভেল দেখে আমি বুঝবো। এখন এই কোশ্চেনটাই দেখেন, বিটা এসিজি ফলিং প্যাটার্ন 1200 ছিল 0 আওয়ারে, যেটা 48 ঘন্টায় কমে 520 হয়ে গেছে। তার মানে কি? এটা একদমই বোঝা যাচ্ছে এটা একটা আর্লি প্রেগনেন্সি লস, এটা বিটাইসিজিটা কমে যাচ্ছে। কিন্তু এটা একটোপিক প্রেগনেন্সিও হতে পারে, শুধু আগে বেশি ছিল এখন কমে যাচ্ছে, এটা দেখে আমরা ক্লিয়ার কাট বলতে পারবো না এটা কি লস নাকি এটা একটোপিক প্রেগনেন্সি। তাহলে আমাদেরকে একটা পার্সেন্টেজ জানতে হবে, একদম স্পেসিফিক জানতে হবে এই পার্সেন্টেজটা। যদি এটা ভায়াবল ইন্ট্রা ইউটেরাইন প্রেগনেন্সি থাকে তাহলে 48 আওয়ারে আমরা যেই বিটাইসিজিটা করব এটাতে রাইজ থাকবে মোর দেন 63%। আর যদি এটা আর্লি প্রেগনেন্সি লস থাকে তাহলে 48 আওয়ারে এটার ফল থাকবে মোর দেন 50%। আর যদি এইটা একটোপিক প্রেগনেন্সি হয় তাহলে এটা ফলিং প্যাটার্নও থাকতে পারে, রাইজিং প্যাটার্নও থাকতে পারে। কিন্তু ফলিং প্যাটার্ন হলে ফল হবে লেস দেন 50%, রাইজিং প্যাটার্ন হলে রাইজ হবে লেস দেন 63%। তাহলে আমরা বুঝবো এটা একটোপিক প্রেগনেন্সি। এখন এখানে একটা লেভেল দিছে দেখেন, 1200 যেটা 48 ঘন্টা পর 520, একদমই ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা মোর দেন 50% ফল করে গেছে। তার মানে এটা একটা আর্লি প্রেগনেন্সি লস, আমি প্রথমেই বুঝে গেছি এটা একটা আর্লি প্রেগনেন্সি লস। তাহলে ক্লিনিক্যালি স্টেবল একটা পেশেন্টের অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট কি হবে? আমরা অপশনগুলো দেখি। এ, অ্যাডভাইস ইউরিন প্রেগনেন্সি টেস্ট আফটার 14 উইক ডেজ, স্টার্ট মিথোট্রিক্সেট ডিউ টু falling HCG, perform repeat HCG in 24 hour, immediate ultrasound scan, scheduled elective evacuation of uterus। তাহলে এটা কি হবে? এটা একটা আর্লি প্রেগনেন্সি লস এবং পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল। তাহলে আমরা কি করব? অ্যান্সার হবে অপশন এ, অ্যাডভাইস ইউরিন প্রেগনেন্সি টেস্ট আফটার 14 ডেজ। যখন একটা প্রেগনেন্সি অফ আননোন লোকেশন আসবে এবং এটা আমি ডায়াগনোসিসে পৌঁছে যাব আর্লি প্রেগনেন্সি লস, আমি রিপিট প্রেগনেন্সি টেস্ট করব 14 ডেজ পরে। কিন্তু যখন আমার কাছে একটা অ্যাবর্শনের পেশেন্ট আসবে, পেশেন্ট আমার কাছে আসছে তখনও আমি দেখলাম যে এটা অ্যাবর্শনের একটা পেশেন্ট, এরকমই একটা সিনারিও দিয়ে দিতে পারে, কিন্তু ওখানে প্রেগনেন্সি অফ আননোন লোকেশন থাকবে না। পেশেন্ট ইনিশিয়ালি ডান এ স্ক্যান হুইচ কনফার্মড এ ফিটাল পোল gestational sac, and then patient complain bleeding, initial beta hcg 1200, দেন ডিক্রিজ টু 520, সেম দিতে পারে, কিন্তু প্রথমে লিখে দিবে না যে প্রেগনেন্সি অফ আননোন লোকেশন, প্রথমে লিখে দিবে আর্লি স্ক্যান ডান হুইচ কনফার্ম এ ভায়াবল ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি, দেন পেশেন্ট কমপ্লেইন অফ ব্লিডিং, বিটা ইসিজি ওয়াজ ডান অ্যাট 0 আওয়ার 1200, দেন ডিক্রিজ টু 520। এরকম যদি একটা সিনারিও হয় এটা ইদার ইনকমপ্লিট অ্যাবর্শন অথবা কমপ্লিট অ্যাবর্শন, তখন কিন্তু এই অ্যান্সারটাই হয়ে যাবে অ্যাডভাইস ইউরিন প্রেগনেন্সি টেস্ট আফটার 21 ডেজ। আমরা বুঝছি তো আপুরা? একই সিনারিও, একদম সেম। প্রেগনেন্সি অফ আননোন লোকেশন যখন আর্লি প্রেগনেন্সি লস হবে প্রেগনেন্সি টেস্ট করব 14 দিন পর, যখন একটা অ্যাবর্শন হয়ে যাবে প্রেগনেন্সি টেস্ট করব হিমোডাইনামিক্যালি স্টেবল পেশেন্টের ক্ষেত্রে 21 দিন পর। একদমই খুবই ছোট একটা পার্থক্য, কিন্তু এখন থেকে কোশ্চেনগুলো এরকম প্যাটার্নেরই হবে।
এরপরে আমরা কোশ্চেন নাম্বার 3 দেখব। A 26-year-old woman presented to the early pregnancy unit with a positive pregnancy test and mild spotting, initial beta HCG 820 and a repeat test 48 hours later show a rise to 1450 international unit per liter. Transvaginal scan at that time is inconclusive. টিভিএস স্ক্যান ইনকনক্লুসিভ, বিটা ইসিজি দুইটা লেভেল বলে দিছে, একটা 0 আওয়ার, একটা 48 আওয়ার। তার মানে এটা একটা প্রেগনেন্সি অফ আননোন লোকেশন উইথ রাইজিং প্যাটার্ন অফ বিটা ইসিজি। এর আগে আমরা দেখে আসছি ফলিং প্যাটার্ন অফ বিটা ইসিজি। তাহলে রাইজিং প্যাটার্ন হলে কি হতে পারে? আইদার এটা ভায়াবল ইন্ট্রাউটেরাইন প্রেগনেন্সি অথবা এটা একটোপিক প্রেগনেন্সি। আমাদেরকে দেখতে হবে যে রাইজ কত পার্সেন্ট হয়েছে। যদি 63%-এর বেশি রাইজ হয় তাহলে এটা ভায়াবল ইন্ট্রাউটেরাইন প্রেগনেন্সি। যদি লেস দেন 65% রাইজ হয় তাহলে এটা 63% রাইজ হয় তাহলে এটা একটোপিক প্রেগনেন্সি। এটা ক্লিয়ার কাট মোর দেন 63% রাইজ অফ বিটা এসসিজি, তার মানে এটা একটা ভায়াবল ইন্ট্রাউটেরাইন প্রেগনেন্সি। কিন্তু টিভিএস করে দেখা গেছে যে ইনকনক্লুসিভ, কিন্তু এটা ভায়াবল ইন্ট্রাউটেরাইন প্রেগনেন্সি। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমাদের অপশনগুলো কি আমরা দেখি। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ, ডায়াগনোস A. Diagnose viable intrauterine pregnancy and start antenatal care. B. Start methotrexate for suspected ectopic pregnancy. C. Repeat TVS in 7 to 14 days or earlier if HCG more than 1500 international, HCG 2 না, এটা HCG more than 1500 international unit per liter হবে। Perform urgent suction curettage. Advise urine pregnancy test after 14 days. এইটার অ্যান্সার হবে আপুরা রিপিট টিভিএস ইন 7 to 14 days। তার মানে এটা ভায়াবল ইন্ট্রাউটেরাইন প্রেগনেন্সি আমি এক্সপেক্ট করতেছি বিটা ইসিজি রাইজিং প্যাটার্ন দেখে, হুইচ ইজ মোর দেন 63%। পেশেন্ট ইজ হিমোডাইনামিক্যালি স্টেবল, তার মানে আমি এটা ইন্ট্রাউটেরাইন প্রেগনেন্সি সাসপেক্ট করে রিপিট টিভিএস করব 7 to 14 days পরে, 1 থেকে 7 সপ্তাহ 14 দিন পর, 1 থেকে 2 সপ্তাহ পরে। অর আর্লিয়ার ইফ বিটা ইসিজি লেস মোর দেন 1500 ইন্টারন্যাশনাল ইউনিট। এটার মানে কি? যখন বিটা ইসিজি লেভেল অলরেডি 1500 থাকে, যেখানে 48 আওয়ারে এখানে বলে দিছে 1450। বিটা ইসিজি লেভেল 1500টাকে কেন বারবার বলা হয়? কারণ যখন বিটা ইসিজি লেভেল 1500 থাকে তখন আমরা এক্সপেক্ট করি যে আমরা একটা জেস্টেশনাল স্যাক অ্যাটলিস্ট পাবো। ফিটাল পোল ইয়ক স্যাক পাই বা না পাই, অ্যাটলিস্ট আমরা একটা জেস্টেশনাল স্যাক পাবো। কিন্তু 1500 হয়ে গেছে, তাও আমরা কিছুই পাচ্ছি না, টিভিএস বলতেছে ইনকনক্লুসিভ। সেক্ষেত্রে আমরা 7 থেকে 14 দিন অপেক্ষা না করে আরো আর্লি একটা রিপিট টিভিএস করব। এখানে হচ্ছে গিয়ে ওভারঅল একটা ফ্লোচার্ট দেওয়া হয়েছে যে পজিটিভ প্রেগনেন্সি টেস্ট ইন ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ যদি আসে, হিমোডাইনামিক্যালি স্টেবল, নো কনসার্ট সিগনিফিকেন্ট ইন্ট্রাপেরিটোনিয়াল ব্লিডিং, এরকম একটা পেশেন্ট আসলে আমরা কি করব? অ্যাসেসমেন্ট করব, অবশ্যই হিস্ট্রি, রিস্ক ফ্যাক্টর ইভালুয়েশন করব, আমরা টিভিএস আলট্রাসোনোগ্রাফি করব এবং প্লাস মাইনাস বিটা এসসিজি করব। যদি ডায়াগনোসিস টিউবাল একটোপিক প্রেগনেন্সি, যেটা আমি বললাম ডায়াগনোসড আর সাসপেক্টেড একটোপিক আমাদেরকে দেখতে হবে, তখন আমরা কি করব? সিগনিফিকেন্ট পেইন, adnexal mass more than 35 millimeter, fetal heartbeat present, serum beta HCG more than 5000, সার্জিক্যাল ম্যানেজমেন্ট। এখান থেকে আমরা দেখে ফেললাম যে একটোপিকের যে 3টা ম্যানেজমেন্ট, এক্সপেক্টেন্ট, মেডিকেল, সার্জিক্যাল। সার্জিক্যাল কাদেরকে দিব? যাদের এরকম অ্যামেনোরিয়ার হিস্ট্রি থাকবে, হিমোডাইনামিক্যালি পেশেন্ট স্টেবল থাকুক বা না থাকুক, যদি ক্রাইটেরিয়া টিভিএসে এগুলো ফুলফিল করে যে মোর দেন 35 মিলিমিটার অ্যাডেনেক্সাল মাস, ফিটাল হার্টবিট প্রেজেন্ট, বিটা ইসিজি মোর দেন 5000, আমরা ডিরেক্ট সার্জিক্যাল ম্যানেজমেন্টে চলে যাব এবং ল্যাপারোস্কোপি প্রেফারেবল অলওয়েজ যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে। নো সিগনিফিকেন্ট পেইন, adnexal mass less than 35 millimeter, no visible fetal heartbeat, no intrauterine pregnancy, minimal free fluid collection, তখন আমরা এক্সপেক্টেন্টেও যেতে পারি, মেডিকেল ম্যানেজমেন্টেও যেতে পারি। কখন আমরা এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টে যাব? HCG level less than 1500 international unit per liter, willing to follow up, expectant management এ যাব। HCG level less than 1000 international unit per liter, willing to follow up, আমরা expectant। তার মানে দুইটা কেন বলা হয়েছে? এক জায়গায় 1000 বলা হয়েছে, আরেক জায়গায় 1500 কেন বলা হয়েছে? এটা নিয়ে একটা কনফিউশন, কারণ জিটিজি একটা বলছে, নাইস একটা বলছে।
আমাদেরকে একটা গাইডলাইনে বলছে যে 1,000 পর্যন্ত আমরা এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিব, আরেকটা গাইডলাইনে বলছে 1,500 পর্যন্ত আমরা এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিব। এর মানে 1,000 পর্যন্ত এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আমরা অফার করব পেশেন্টকে, মানে এটা স্ট্রংলি রিকমেন্ডেড যদি পেশেন্ট এই ফলোয়িং ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে: 35 মিলিমিটারের কম, নো ফিটাল হার্টবিট ভিজিবল, মিনিমাল ফ্রি ফ্লুইড কালেকশন, নো ইন্ট্রাউটেরাইন প্রেগন্যান্সি, অ্যান্ড পেশেন্ট ইজ হিমোডাইনামিক্যালি স্টেবল। আর 1,500, 1,000 থেকে 1,500 পর্যন্ত আমরা কি করব? কনসিডার করব। অফার আর কনসিডারের মধ্যে আমরা পার্থক্য জানি তো আপুরা। অফার মানে হচ্ছে একটা জিনিস স্ট্রংলি রিকমেন্ডেড, মানে এই জিনিসটা তুমি দিতে পারো, সেফটি মার্জিন মোটামুটি বেশ ভালো। আর কনসিডার হচ্ছে আমি এই জিনিসটা দিতে পারি কিন্তু আমাকে অনেক কিছু ভাবতে হবে, দিলে ভালো, আহ, তবে অনেক কিছু, ইট ইজ নট এ স্ট্রং রিকমেন্ডেশন। এটাই হচ্ছে অফার আর কনসিডার। আর সার্জিক্যাল ম্যানেজমেন্টে 1,500-র উপরে গেলে, 5,000-এর উপরে গেলে আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টে সিগনিফিকেন্ট পেইন, অ্যাডেনেক্সাল মাস মোর দেন 35 মিলিমিটার, ফিটাল হার্টবিট প্রেজেন্ট, সেরাম বিটা এসিজি মোর দেন 5,000 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টে চলে যাব। আর হিমোডাইনামিক্যালি আনস্টেবল পেশেন্টের ক্ষেত্রে সবসময় আর্জেন্ট সার্জিক্যাল ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে মনে হয় একটা স্লাইড মিসিং আছে। Minute perforation, percentage recurrent miscarriage, percentage of women are affected by recurrent। আচ্ছা, এই কোশ্চেনটা এখানে আর এটা চলে গেছে এখানে। এই কোশ্চেনটা হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ ওমেন আর এফেক্টেড বাই রিকারেন্ট মিসক্যারেজ, হোয়াট পার্সেন্টেজ অফ ওমেন আর এফেক্টেড বাই রিকারেন্ট মিসক্যারেজ। রিকারেন্ট মিসক্যারেজ কত পার্সেন্ট হতে পারে? 2%, 6%, 10%, 18%, 25%। তাহলে আমাদের একটা চার্ট জানতে হবে, এজ রিলেটেড রিস্ক অফ মিসক্যারেজ। এটা শুধু মিসক্যারেজ হতে পারে, এটা রিকারেন্ট মিসক্যারেজ হতে পারে। তাহলে আমাদের দুইটা জিনিস জানতে হবে, এজ রিলেটেড রিস্ক অফ মিসক্যারেজ। প্রথমে আপনারা দেখে নিবেন কোশ্চেনটা কি আসছে, রিকারেন্ট মিসক্যারেজ আসছে নাকি শুধু মিসক্যারেজ আসছে, কারণ হিউজ ডিফারেন্স। রিকারেন্ট মিসক্যারেজ হলে অ্যান্সার হবে একরকম, আর শুধু মিসক্যারেজ আসলে অ্যান্সার হবে একরকম। এই ছোট ছোট পার্থক্যগুলোই অ্যান্সারে আমাদেরকে আসলে পার্থক্য করে ফেলে। আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে এজ রিলেটেড রিস্ক অফ মিসক্যারেজ। এই কোশ্চেনটাই যদি শুধু এমন আসতো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ওমেন এফেক্টেড বাই মিসক্যারেজ, তাহলে কি হতো? তাহলে এটা হতো, এই চার্টটা মুখস্থ করতে হবে এবং ফ্রিকোয়েন্টলি রিপিট রিকল আসে এই শুধুমাত্র এই একটা চার্ট থেকে। এজ আন্ডার 20 ইয়ার মিসক্যারেজ রিস্ক হবে হচ্ছে গিয়ে 13%, 20 to 24 ইয়ার মিসক্যারেজ রিস্ক হবে 11%, 25 to 29 ইয়ার মিসক্যারেজ রিস্ক হবে 12%, 30 to 34 ইয়ার মিসক্যারেজ রিস্ক হবে 15%, 35 to 39 ইয়ার মিসক্যারেজ রিস্ক হবে 25%, 40 to 45 ইয়ার মিসক্যারেজ রিস্ক হবে 51%, 45 ইয়ার অ্যান্ড অ্যাবাভ মিসক্যারেজ রিস্ক হবে হচ্ছে গিয়ে 93%। যে কোনো একটা এজ দিয়ে দিবে, হোয়াট ইজ দ্য রিস্ক অফ মিসক্যারেজ ফর হার, একদম এই চার্টটা থেকে আমাদেরকে দেখতে হবে। তার মানে 19 বছর বয়স পর্যন্ত দেখেন রিকারেন্ট, মানে মিসক্যারেজ, এটা রিকারেন্ট মিসক্যারেজ না, ইট ইজ অনলি মিসক্যারেজ, একটা সিঙ্গেল ইভেন্ট হলেও হবে, মিসক্যারেজের রিস্ক হচ্ছে 13%। 20 থেকে 24 বছর এই বয়সটা হচ্ছে গিয়ে খুব ফার্টাইল অ্যান্ড ভেরি গুড টাইম টু কনসিভ অ্যান্ড হ্যাভিং এ লাইভ বার্থ উইদাউট হ্যাভিং মিসক্যারেজ রিস্ক, এটা হচ্ছে 11%। তাও ব্যাকগ্রাউন্ড রিস্ক দেখেন 11%। 25 to 29 ইয়ার যদি 25 বছর থেকে 29-এর মধ্যে যে কোনো একটা বয়স দিয়ে দেয়, রিস্ক অফ হার মিসক্যারেজ দেয়, সেটা হবে 12%। এটা কোনো রেঞ্জ না, এটা একদম স্পেসিফিক পড়বেন, 13, 11, 12, 15, 25, 51, 93, এবং প্রত্যেকটা এজ 44 পর্যন্ত কত, 39, যা 39-এর জন্য তা কিন্তু 40-এর জন্য না, 1 বছর বয়সের পার্থক্যের জন্য রিস্ক দেখেন ডাবল হয়ে গেছে। 39 বছর বয়সে কারো যদি মিসক্যারেজের রিস্ক থাকে 25%, 40 বছরেই তার রিস্ক হয়ে গেছে 51%। তো খুব ভালো করে বয়সটা দেখবেন, এবং রিস্ক অফ মিসক্যারেজ যদি দেয় তাহলে দিবেন। যদি কোনো কিছু এজ গ্রুপ কিছু দেয়া না থাকে, যে শুধু একটা সিনারিও দেয়া আছে হোয়াট ইজ দ্য রিস্ক অফ মিসক্যারেজ, ধরে নিবেন সে
রিপ্রোডাক্টিভ এজ 20 থেকে 24-এ, 20 থেকে 24 ধরে নিয়ে 11%-এর ঘরে দাগ দিয়ে দিবেন। এবং এই ধরনের কেসগুলো সাধারণত ওরা একটু রেঞ্জে দেয়, যে 10 to 15% এরকম একটা রেঞ্জ দিবে। তো আপনি 11কে ধরে যেটা সবচেয়ে কাছাকাছি হয় সেটা দিয়ে দিবেন, আর বয়স উল্লেখ করে দিলে তো একদম এটা থেকে হুবাহু তুলে দিবেন। যে কোশ্চেনটাই আমরা ছিলাম, এটা ছিল রিকারেন্ট মিসক্যারেজের একটা। হোয়াট পার্সেন্টেজ অফ ওমেন আর এফেক্টেড বাই রিকারেন্ট মিসক্যারেজ? 2%, 6%, 10%, 18%, 25%। এটা 10% দিলে হবে না, এটা হবে অ্যান্সার এ, মানে 2%, কারণ এটার কোশ্চেনে লেখা আছে রিকারেন্ট মিসক্যারেজ। এই দেখেন, ইনসিডেন্স অফ রিকারেন্ট মিসক্যারেজ 1 to 3%। Antiphospholipid antibody is responsible for what percentage of women for recurrent miscarriage? Repeat recall 15%. রিকারেন্ট মিসক্যারেজ আমরা কখন বলবো? 3 or more consecutive pregnancy loss। রিকারেন্ট মিসক্যারেজের একটা খুব সুন্দর গাইডলাইন আছে জিটিজি, এবং এখানে খুব সুন্দর কিছু আপডেট হয়েছে। এই আপডেটগুলো আমাদেরকে জানতে হবে। আজকে সব আপডেট নিয়ে আমি কথা বলবো না, তবে একটা কোশ্চেন যেটা হতে পারে সেটা হচ্ছে যে রিকারেন্ট মিসক্যারেজে আমরা কি কি ট্রিটমেন্ট দিই, এটা তো আমরা সবসময় পড়ি। কি কি ট্রিটমেন্টের কোনো রোল নাই সেটা আমাদেরকে জানতে হবে। No role of immunotherapy, corticosteroid, metformin, LH suppression in PCOS, HCG supplementation, progesterone supplementation, pre-implantation genetic diagnosis with IVF in unexplained recurrent miscarriage, uterine septum resection in women with recurrent miscarriage with uterine septum। একটা ক্লিনিক্যাল সিনারিও দিতে পারে, পেশেন্ট তার থার্ড প্রেগনেন্সিতে আসছে মিসক্যারেজ নিয়ে, আগে 2টা মিসক্যারেজ, থার্ড প্রেগনেন্সিতে আসছে, মানে 3টা মিসক্যারেজ হয়ে গেছে। পেশেন্টের একটা স্ক্যান করা হয়েছে, আলট্রাসোনোগ্রাফি, যেটা শো করলো একটা পার্শিয়াল সেপ্টাম। তাহলে ম্যানেজমেন্ট অপশন কি হবে? আমাদের মনে হতে পারে যে আমরা হিস্টেরোস্কোপি করে ওর সেপ্টামটা রিসেকশন করে দেই। হবে না, এটা অ্যান্সার হবে না। অ্যান্সার কি হবে? এটা আমরা রিকারেন্ট মিসক্যারেজ করলে পরবর্তীতে হয়তো কখনো জানতে পারবো, কিন্তু আমরা জেনে নেই যে কোনটার কোনো রোল নাই। ইমিউনোথেরাপির কোনো রোল নাই, স্টেরয়েডের কোনো রোল নাই, মেটফরমিনের কোনো রোল নাই, এলএইচ সাপ্রেশনের কোনো রোল নাই, এইচসিজি সাপ্লিমেন্টেশন, প্রোজেস্টেরন সাপ্লিমেন্টেশনের কোনো রোল নাই, প্রিইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস টেস্টিং এর কোনো রোল নাই, আনএক্সপ্লেইনড রিকারেন্ট মিসক্যারেজ এটা রোল অবশ্যই আছে যদি ক্যারিওটাইপিং করা হয় এবং প্যারেন্টের ক্যারিওটাইপিং এ কোনো অ্যাবনর্মালিটি পাই, তখন শুধুমাত্র রোল আছে। কিন্তু আনএক্সপ্লেইনড রিকারেন্ট মিসক্যারেজ কোনো কজ পাওয়া যায় নাই, আমি এখন আইভিএফ প্রেগনেন্সিতে যাব, প্রিইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং করব, নো রোল। uterine septum resection in women with recurrent miscarriage with uterine septum। রিকারেন্ট মিসক্যারেজ ইন ফার্স্ট ট্রাইমিস্টার, একটা পেশেন্ট ফার্স্ট ট্রাইমিস্টার হতে পারে রিকারেন্ট মিসক্যারেজ, মিসক্যারেজ ইন সেকেন্ড ট্রাইমিস্টার হতে পারে। রিকারেন্ট মিসক্যারেজ আমরা সাধারণত পাই হচ্ছে ফার্স্ট ট্রাইমিস্টারে। পেলে আমরা কি কি টেস্ট করব? এখানে খুব সংক্ষেপে 3টা টেস্টের কথা বলা হয়েছে এবং এই 3টাই মেইন টেস্ট। আমরা প্রথমেই হচ্ছে, যদি পেশেন্ট আসে ইন দ্য প্রসেস অফ এক্সপালশন, মানে এখন সে প্রেগনেন্সি কনসিভ হয়েছিল, সে মিসক্যারেজ ব্লিডিং নিয়ে আমাদের কাছে আসছে, তো আমাদের ফার্স্ট চয়েস অফ ইনভেস্টিগেশন হবে ক্রোমোজোমাল অ্যানালাইসিস অফ দ্য প্রোডাক্ট অফ কনসেপশন। এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট চয়েস অফ ইনভেস্টিগেশন। এরপরে আমাদের সেকেন্ড চয়েস আসবে হচ্ছে গিয়ে একটা 3D স্ক্যান। এরপরে আসবে আমাদের থ্রোম্বোফিলিয়া অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি স্ক্রিনিং, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি স্ক্রিনিং, এটা আসবে হচ্ছে গিয়ে আমাদের। আর মিসক্যারেজ যদি সেকেন্ড ট্রাইমিস্টারে আসে, আমরা রিকারেন্সের জন্য ওয়েট করব না, একটা মিসক্যারেজও যদি সেকেন্ড ট্রাইমিস্টারে আসে, স্ক্রিন ফর ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়া। একটা কোশ্চেন একবার আসছিল এরকম, যে পেশেন্ট 18 উইকসে আসছে মিসক্যারেজ নিয়ে, 18 সপ্তাহের একটা পেশেন্ট, সে মিসক্যারেজ নিয়ে আসছে, হোয়াট ইজ হার ইনভেস্টিগেশন? আমাদের অনেক কিছু মনে হয় যে আমরা এটা করব এটা করব, এটার অ্যান্সার হচ্ছে ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়া স্ক্রিনিং। ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়া কি? আচ্ছা, আমরা অ্যাকোয়ার্ড থ্রোম্বোফিলিয়া আর ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়া জানি তো সবাই। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি হচ্ছে অ্যাকোয়ার্ড থ্রোম্বোফিলিয়া, আর ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়া হচ্ছে 5টা। কি কি? ফ্যাক্টর 5 লেইডেন, প্রোটিন সি ডেফিসিয়েন্সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি, অ্যান্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি, প্রোথ্রম্বিন জিন মিউটেশন। এই 5টা হচ্ছে ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়া। এই 5টা আমরা স্ক্রিন করব যদি শুধুমাত্র সেকেন্ড ট্রাইমিস্টার মিসক্যারেজ থাকে। ফার্স্ট ট্রাইমিস্টারে মিসক্যারেজে নো রোল অফ ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়া স্ক্রিনিং।
এরপর আমরা করব হচ্ছে পেলভিক স্ক্যান আর অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, এটাও করব, কিন্তু আমাদের ফার্স্ট চয়েস হবে হচ্ছে গিয়ে ফার্স্ট ট্রাইমিস্টার রিকারেন্ট মিসক্যারেজে ক্রোমোজোমাল অ্যানালাইসিস অফ প্রোডাক্ট অফ কনসেপশন, আর সেকেন্ড ট্রাইমিস্টার মিসক্যারেজ, ইভেন সিঙ্গেল মিসক্যারেজ হলেও আমাদের চয়েস অফ ইনভেস্টিগেশন হবে হচ্ছে গিয়ে স্ক্রিনিং ফর ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়া। আচ্ছা, এটার আগে আমি আরেকটা কোশ্চেনে যাই যেটা খুব রিপিট রিকলে আসে। এটা হচ্ছে ইউটেরাইন পারফোরেশন রিস্ক সার্জিক্যাল ইভাকুয়েশনে। কোশ্চেনটা এমন হতে পারে, এ 23-year-old woman in her second pregnancy present to you for surgical termination of pregnancy. She is 11 weeks pregnant, verified by ultrasound scan. What is risk of uterine perforation in this case? তার মানে হচ্ছে গিয়ে সার্জিক্যাল ইভাকুয়েশনের রিস্ক অফ ইউটেরাইন পারফোরেশন জানতে চাইছে। এটা হচ্ছে দেখেন, এ অপশন 1 to 4 in 1000, বি 5 to 9 in 1000, সি 10 to 14 in 1000, ডি 15 to 19 in 1000, ই 20 to 24 in 1000। এটার অ্যান্সার হবে হচ্ছে কি 1 to 4 in 1000। এই যে ইউটারনে সার্জিক্যাল ইভাকুয়েশন থেকে কয়েকটা জিনিস রিপিট রিকলে আসে, এই কয়েকটা জিনিস একদম মুখস্থ করে ফেলতে হবে। সার্জিক্যাল ইভাকুয়েশনে পারফোরেশন কত? 1 to 4 in 1000। এই জিনিসটাই যদি পোস্টপার্টাম হয় তার মানে হচ্ছে তার একটা ডেলিভারি হয়েছে, ডেলিভারির পর তার সেকেন্ডারি পিপিএইচ কন্ট্রোলই হচ্ছে না, স্ক্যান করে দেখা গেল তার রিটেইন প্রোডাক্ট অফ কনসেপশন আছে এবং তার সার্জিক্যাল ইভাকুয়েশন প্ল্যান করা হলো, এরকম একটা সিনারিও দিয়ে হোয়াট ইজ হার রিস্ক অফ পারফোরেশন। দেখেন ওটা ছিল 1000-এ, এটা 100-এ হয়ে গেছে। ওটা ছিল 1 to 4 in 1000, এটা হয়ে গেছে 5%। এই জিনিসটা আমাদেরকে দিতে হবে, খেয়াল রাখতে হবে যে সিনারিওটা কি, সেটা কি একটা পোস্ট অ্যাবর্শন লেডি নাকি একটা পোস্ট পার্টাম লেডি ফলোয়িং এ টার্ম ডেলিভারি। এরপর রিটেন প্রোডাক্ট অফ কনসেপশনের রিস্ক হচ্ছে 40 in 1000, ইনফেকশন হতে পারে 40 in 1000, দুইটাই সেম। নিড ফর ব্লাড ট্রান্সফিউশন 0 to 3 in 1000। আচ্ছা, এরপর আমরা হচ্ছে পরের কোশ্চেনটাই যাব, যেটা হচ্ছে এ 26-year-old ওমেন। এখানে কিন্তু প্রতিটা প্রশ্নই রিকল থেকে নেয়া, এবং আপনারা চেষ্টা করবেন যখন একটা প্রশ্ন পড়বেন ওইটার সাথে আপনাদের যতগুলো রিলেটেড আরো যা যা কাভার করতে পারেন সেই জিনিসগুলো কাভার করে আসতে। এই কোশ্চেনটায় আসি, এ 26-year-old ওমেন উইথ হিস্ট্রি অফ আনপ্রোভোকড ডিভিটি at the age of 19, pulmonary embolism at the age of 23, family history, father died of pulmonary embolism at 35, now she is pregnant. Which inherited thrombophilia carries the highest VTE risk? তাহলে আমরা অলরেডি জানি ইনহেরিটেড থ্রম্বোফিলিয়া 5টা। ফ্যাক্টর 5, অ্যান্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি, প্রোটিন সি ডেফিসিয়েন্সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি, প্রোথ্রম্বিন জিন মিউটেশন। এই 5টা আমরা অলরেডি জানি, কিন্তু হাইস্ট ভিটি রিস্ক থাকে কোনটা থাকলে? আমরা সবচেয়ে বেশি পড়ি হচ্ছে ফ্যাক্টর 5 লেইডেন, কিন্তু এটা না, অ্যান্সার হবে হচ্ছে গিয়ে সি, অ্যান্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি। তাহলে আমরা পুরা সিনারিওটা পড়ে দেখবো যে এখানে দুইটা দুইটা কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে হাইয়েস্ট রিস্ক, আর একটা হচ্ছে গিয়ে কমনেস্ট। কমনেস্ট যদি আসে, কমনেস্ট ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়া, অ্যান্সার হবে ফ্যাক্টর 5 লেইডেন। আর যদি আসে হাইয়েস্ট রিস্ক অফ ভিটি ফ্রম ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়া, অ্যান্সার হবে অ্যান্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি। এই একটা জিনিস যদি আমরা পড়ি, আসলে এখান থেকে কতগুলো জিনিস পড়া যায় দেখেন। আনপ্রোভোকড ডিভিটি, প্রোভোক ডিভিটি কি, আনপ্রোভোকড ডিভিটি কি, খুব আসে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে একটা পেশেন্ট আসছে আমার কাছে, আহ, অথবা এখন একটা প্রেগনেন্ট পেশেন্ট আসছে আমার কাছে যার একটা পাস্ট হিস্ট্রি আছে ভিটি ফলোয়িং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এখন তার থ্রোম্বোপ্রোফাইলেক্সিস কি হবে? এগুলো আমরা এখন বলবো না, কারণ ভিটি একটা অনেক বড় চ্যাপ্টার এবং খুবই একটা লাইক হটকেক চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন আসবেই। এখন বললে আপনারা গুলাই ফেলবেন। ভিটির জন্য হয়তো আমরা কোনোদিন আরেকটা শর্ট ভিডিও বানাবো, ওখানে খুব সুন্দরভাবে যদি কখনো সুযোগ হয় ভিটিটা আপনাদেরকে পড়াবো, হোয়াট ইজ প্রোভোক ভিটি, হোয়াট ইজ আনপ্রোভোক ভিটি, কোনটার রিস্ক কত হবে, যাতে আপনারা চোখ বন্ধ করে বুঝতে পারেন যে কোনটাতে কি হবে। তাহলে এখন আমরা আপাতত জানি ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়ায় হাইয়েস্ট রিস্ক অফ ভিটি হচ্ছে গিয়ে অ্যান্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি।
আচ্ছা, আমাদের আসলে আজকে যেহেতু শর্ট লেকচার ছিল, বলা এতটুকুই ছিল, কারণ এগুলো থেকেই মোটামুটি কোশ্চেন আসে। এই কোশ্চেনগুলোকেই আপনারা যদি একটু সামনে পিছনে করে রিলেটেড কি কোশ্চেন আসতে পারে, আর আমরা আমাদের যেটা মডিউল ওয়াইজ লেকচার হবে সেখানে প্রতিটা টপিক ধরে ধরে পড়ানো হবে ইনশাল্লাহ, যদি সুযোগ হয়। তো আজকের আমাদের শর্ট লেকচার এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কারো উপকার হয়ে থাকে আমার সার্থকতা। থ্যাংক ইউ ভেরি মাচ।